জ্বালানির কৃত্রিম সংকট অসাধু ব্যবসায়ীদের সৃষ্টি, ফখরুল। অস্থিতিশীলতার চেষ্টা হলে ছাড় নয়, অর্থমন্ত্রী। গণভোট নিয়ে জাতিসংঘে বিশ্বাসঘাতকতা করেছে সরকার, অভিযোগ বিরোধী দলীয় নেতার। ভুয়া ফটোকার্ড নিয়ে মারামারির জেরে থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য। দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যেতে রাজি তেহরান, ইসলামাবাদে যাচ্ছেন আরাকচি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। কিছু মানুষ অনৈতিক ব্যবসা করে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা জনগণকে দুর্ভোগে ফেলেছে তাদের প্রতিহত করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্যদিকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরবরাহের কারণে দেশে জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি কৃত্রিমভাবে তৈরি করা। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই অল্প সময়, মন্ত্রী দুর্নীতির সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে, তার জন্য ব্যবস্থা করতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়, কিন্তু কেউ অস্থিতিশীলতা তৈরি করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করলে কোনো ছাড় দেয়া হবে না। তবে সমস্যা নেই, কথাটা বলার কোনো সুযোগ তো নয়। সমস্যা তো দেশের বাইরে, এই বাইরের সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এদিকে 1 মে নয়াপল্টনের শ্রমিক সমাবেশ সফল করতে অনুষ্ঠিত সভা শেষে এক ব্রিফিংয়ে উঠে আসে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে উদ্ভূত সংকট পরিস্থিতির প্রসঙ্গ। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দলও করে নাই, আমাদের দেশের জনগণও করে নাই। 1 মে বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সরকার গণভোট নিয়ে জাতির সাথে বেইমানি করছে অভিযোগ করে জামাত আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের সাথে প্রতারণা করলে কাউকে ছাড় দেয়া হবে না। সংসদ আর রাজপথে গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারও দেন তিনি। বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে 11 দলের নেতারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও মুক্তিযুদ্ধ সংগঠিত হবে। জুবায়ের প্রধানের রিপোর্ট। কাঠফাটা তপ্ত দুপুরে লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের ডাকে সারা দেশ থেকে নেতাকর্মীদের এই উপস্থিতি। গণসমাবেশে যোগ দেন 11 দলের শীর্ষ নেতারা। সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির সবাইকে জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব, জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেইমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব, দেশের জন্য যতবার প্রয়োজন। আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো ইনশাআল্লাহ। সমাবেশের সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক সরকারের সমালোচনা করেন। ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না।
বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়গুলোতে উত্তপ্ত পরিস্থিতির জন্য সরকারের সমালোচনা করেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সৎ লোকদের ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী জোটের নেতারা। কোনো সৎ লোককে তারা কোনো পদে রাখবে না। তারা চায় তাদের যারা গুণগান করে, তাদের কথা অনুযায়ী চলে, দুর্নীতি করতে পারবে, চাঁদাবাজি করতে পারবে, তাদেরকে মনোনয়ন দেবে, তাদেরকে পদায়ন করবে। পূর্ববর্তী জালেম ওই রাজাকার ন্যারেটিভ সৃষ্টি করে এখন কিন্তু ভারতে পালিয়ে গেছে। এই গুপ্ত ন্যারেটিভ সৃষ্টি করে রক্ষা পাওয়া যাবে না। কথাবার্তা পরিষ্কার। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের মতো পরিণত হবে বলেও সতর্ক করে দেন 11 দলের নেতারা। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। শুক্রবার বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, নতুন বা পুরাতন স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে। নির্বাচিত সরকার আসার পর গণভোটকে অস্বীকার করেছে অভিযোগ করে নাহিদ বলেন, দেশকে বিপথে যেতে দেয়া হবে না। যারা পরিবর্তন চায় তাদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্য নির্ভর দল এনসিপি বড় জয় পাবে বলে আশাবাদ জানান তিনি। এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে। সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট, সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরনো রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে এনে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। এমন অভিযোগ করেছে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়ন নিয়ে এক আলোচনায় বক্তারা বলেন, ছাত্রদল হলগুলোতে গণরুম কালচার চালু করার চেষ্টা চালাচ্ছে। নতুন করে কোনো রাজনৈতিক দল যদি স্বৈরাচারী হওয়ার চেষ্টা করে তাহলে আলফা প্রজন্ম তাদের রুখে দিবে। আলোচনায় অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করে জনরায়ের প্রতি শ্রদ্ধা না দেখালে বিএনপি ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবে। এনসিপি নেতা সার্জিস আলম বলেন, বিএনপির রাজনীতি চাঁদাবাজির উপর দাঁড়িয়ে আছে। গণভোটের যে রায়, সেটা সরকার বাস্তবায়ন করবে, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারকে টেকসইভাবে বাস্তবায়ন করবে। তারা আবার ওই যে পুরনো কালচার, ওই কালচারটাকে ব্যবহার করে, কারণ তারা এই কালচারের অংশ, তারা এই কালচার নিজেরা এটার শিকার যেমন হয়েছে, নিজেরা এটা পূর্বে প্রয়োগও করেছে। তো তারা তাদের জায়গা থেকে সেই কালচারটাকে আবার অ্যাবিউজ করে তারা আবার ত্রাসের রাজত্বটা কায়েম করতে চাচ্ছে। ভুয়া ফটোকার্ডকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির, ডাকসু ও সাংবাদিক সমিতির মধ্যকার উত্তেজনায় থমথমে দেশের প্রধান শিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুক্রবারও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন ছাত্রদল, শিবির এবং সাংবাদিক সমিতির নেতারা। নেতাদের বক্তব্যে ছিল, বিভাজন বাড়লে নিষিদ্ধ ছাত্রলীগ সক্রিয় হবার আশঙ্কা, তেমনি ছিল সহিংসতা ও গোপন রাজনীতি পরিহারের আহ্বান। উভয় পক্ষকে সংযত থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। কুরুচিপূর্ণ ও ভুয়া ফটোকার্ড নিয়ে কয়েক ছাত্রনেতাকে মারধর, সাংবাদিক সমিতির সদস্যদের উপর হামলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতভর উত্তপ্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্রদল, শিবির মুখোমুখি অবস্থানে থাকলেও বড় সংঘর্ষে জড়ায়নি। শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দোষারোপের প্রতিযোগিতা ছিল নেতাদের কণ্ঠে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ফ্যাসিস্ট বিরোধী ছাত্র সংগঠনগুলোর বিভেদের ফলে ক্ষতিগ্রস্ত হবে ক্যাম্পাস ও ছাত্র রাজনীতি। আবারও যদি এই ছাত্রলীগ যেভাবে পুনর্বাসিত হচ্ছে, কিংবা কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে, কিংবা শিবির তো ইতিমধ্যে তাদের নিয়েছে, তো আগামীতে যখন হবে, যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথাই আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার উক্ত অবস্থায় চলে যাবে। এদিকে এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে শিবির। যশোরে এক সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহিংসতার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন। আওয়ামী লীগের আমলে ছাত্র দলের যারা হলে থেকে মার খাইছে আর তাদের এই মায়েরগুলো ঠেকাইছে যারা, তাদেরকেই এরা আবার মারতেছে। সিন্নি খাইলো মোল্লার উসিলায়, সেই মোল্লাটাই এখন আর চিনতেছে না। মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকের অভিযোগ, সহিংসতা উস্কে দিয়ে নিষিদ্ধ সংগঠন ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এখানে আওয়ামী লীগ পরোক্ষভাবে ছাত্র শিবির এবং ছাত্র দলের মাঝে দ্বন্দ্ব তৈরি করে ক্যাম্পাসে সহিংসতাকে উস্কে দিচ্ছে। অন্যদিকে ছাত্রদলকে সহিংস রাজনীতি পরিহার এবং ছাত্র শিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। বিভিন্ন ধরনের যে প্রোপাগান্ডা চালাচ্ছে, আমরা মনে করি এরা এক ধরনের অদৃশ্য ডেভিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রচণ্ড গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন কিছুটা স্বস্তির খবর জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী 5 দিনে তাপমাত্রা কমে আসতে পারে বলে জানায় সংস্থাটি। আবহাওয়াবিদ আবুল কালাম এনটিভিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যা 6টার দিকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দেশের উত্তরাঞ্চল জুড়ে বজ্রমেঘ তৈরির ঘনঘটা বৃদ্ধি পাবে এবং তা অব্যাহত থাকতে পারে, এবং এইরকম অব্যাহত থাকলে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাস এবং দক্ষিণাঞ্চলের আর্দ্র বাতাসের সাথে সংমিশ্রণের ফলে কিছুটা হইলেও তাপমাত্রা স্বস্তিদায়ক হবে। আমরা মনে করি তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রির মধ্যে ওঠানামা করতে পারে। বিভিন্ন উৎস থেকে তেল আমদানি অব্যাহত থাকায় জ্বালানির সংকট কমেছে, গ্রাহকদের ভোগান্তিও কমেছে কিছুটা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন থাকলেও তেলের জন্য অপেক্ষার সময় কমছে। দাম বাড়লেও চাহিদা অনুযায়ী তেলের সরবরাহ বাড়ানোর তাগিদ গ্রাহকদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কিছুদিন আগেও রাজধানীর রমনা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি দেখা যেত। এখন সে চিত্র কিছুটা ভিন্ন। 10-12 ঘন্টার অসহনীয় ভোগান্তি আর বিড়ম্বনা কমে আসলেও এখন 2 থেকে 3 ঘন্টা লাগছে তেল নিতে। 3-4 দিন আগেও আমরা এরকম প্রচুর লাইনে ছিল, আজকে দেখা যাচ্ছে খুব ইজিলি তেল পেয়ে যাচ্ছি, এবং নর্মালি তো ধরেন 1000 টাকার তেল দিত, আজকে 2000 টাকার তেল আমরা পেয়েছি। বেশিক্ষণ সময় আমার লাগে নেই, আমার 20 মিনিট সময় লাগছে। তা আমরা আগে যে ভোগান্তিটা পড়েছি এটা আশা করি আর পড়বে না। জ্বালানি তেলের সংকট আতঙ্কে অতিরিক্ত তেল নেয়ার প্রবণতাও কমেছে। ফুয়েল পাসের মাধ্যমে কয়েকটি ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। স্বচ্ছ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সেবার ইতিবাচক প্রভাব পড়েছে। আজকে একটু লাইন কম, এখন শুনলাম শুধু ফুয়েল পাসের জন্য হয়তো লাইন কম, ফুয়েল পাস ছাড়া নাকি দিচ্ছে না। সবগুলো পেট্রোল পাম্প যদি তেল পাইতো তাহলে আমরা হয়তো অন টাইমে তেল পাইতাম। যারা চাকরিজীবী আসলে আমরা যারা চাকরি করি তারা আমাদের সকালবেলা 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করতে হয়, এরপরে এসে যদি লাইনে দাঁড়াইতে হয়, এটা তো আসলে অনেক দুঃখজনক। সরকার ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে, তবে শুক্রবারে ডিপো থেকে তেল না দেওয়ার অভিযোগ করেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। অন্য সময় আমরা 18,000 তেল দেয়, 27,000, কালকে আমরা 31,500 তেল দিছে, দিলে কেউ আজকে আবার বন্ধ করে দিছে। শুক্রবার তেল দেয় নাই, আজকে দিব না। এটা আবার একটু চাপ বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু কালকে তেল পাইবো না, আজকে বিকালে তেল পাইবো না। রাজধানীর বাইরেও কমেছে তেলের জন্য অপেক্ষার লাইন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
নেত্রকোনার পূর্বধলায় জামাত ইসলামের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশির সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পে তার গাড়ি ভাঙচুর করা হয়। স্থানীয়রা জানান, সংসদ সদস্য মাসুম মোস্তফা আতকাপাড়া পেট্রোল পাম্পে তেল আনতে গেলে অতর্কিত তার গাড়িটিতে হামলা চালায় বেশ কয়েকজন দুর্বৃত্ত। পরে তাকে দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়। মাসুম মোস্তফা অভিযোগ করেন, বিএনপির কয়েকজন অতর্কিতে তার গাড়ি ভাঙচুর করে এবং তার উপর আক্রমণ চালায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিন জাহান ও ওসি দিদারুল ইসলাম গিয়ে তাকে উদ্ধার করেন। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মব সন্ত্রাসের কোনো উদাহরণ নেই। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কেমন দক্ষিণ পশ্চিম অঞ্চল চাই শীর্ষক উন্নয়ন সংলাপে এসব কথা বলেন মন্ত্রী। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার উন্নয়নে সরকার আন্তরিক বলে জানান তিনি। মন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতু, রেল যোগাযোগ, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বাড়ানো সহ এ অঞ্চলে নানা উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। পরে কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরে মব সন্ত্রাসের কোনো উদাহরণ কি আপনাদের কাছে আছে? যদি থাকে আমাকে দেন, আমি দেখব। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এটা মব সন্ত্রাস হিসেবে দেখবেন কিনা জানা, বিচ্ছিন্ন ঘটনা এবং তাৎক্ষণিকভাবে প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার দরকার নিয়েছে। চাহিদা ও সরবরাহের মারপ্যাচে ওঠানামা করছে শাকসবজির দাম। মাছ, মাংস, তেল ও চালের বাজার ভোগাচ্ছে সাধারণ মানুষকে। বিক্রেতারা দাম না বাড়ার দাবি করলেও ক্রেতারা বলছেন বাড়তি দামেই কিনতে হচ্ছে। বেগুনের দাম 120 টাকা হলেও ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, লাউ, ধুন্দল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। তবে মাছ, মাংস, তেল ও পোলাও চালের বাজার ভোগাচ্ছে সাধারণ মানুষকে। প্রতি কেজি সোনালী মুরগি 360 টাকা এবং ব্রয়লার মুরগি 20 টাকা কমে 180 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস 750 থেকে 800 টাকা এবং খাসির মাংস 1300 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মাছের সরবরাহ প্রচুর থাকলেও দাম কমেনি। দাম না বাড়লেও সয়াবিন তেলের সরবরাহ কম। মোটা চাল 48 টাকা বিক্রি হলেও ভালো মানের চাল কিনতে 70 থেকে 90 টাকা গুনতে হচ্ছে ভোক্তাকে। প্যাকেটে পোলাও চালের দাম কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। বর্ণাঢ্য আয়োজনে সৌদি আরবের জেদ্দায় পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, স্থানীয় একটি ভিলায় এ আয়োজন করে বাংলাদেশ কালচারাল ফোরাম জেদ্দা, সৌদি আরব। এতে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং পান্তা ইলিশ। কালচারাল ফোরামের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হানিস সরকার ও মোহাম্মদ শাখাওয়াতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কাউন্সিলর ASM সাইম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহমান, আব্দুল মান্নান সহ অন্যরা। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করলেন বাংলা নববর্ষ 1433। পয়লা বৈশাখ উপলক্ষে আমিরাতের বিভিন্ন প্রদেশে বর্ণাঢ্য পান্তা ইলিশের আয়োজনে মেতে ওঠেন প্রবাসীরা। NTV আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দুবাইয়ে প্রবাসীদের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বৈশাখী মেলায় ছিল দেশীয় পিঠাপুলি, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহার। বিদেশে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বৈশাখের উৎসব পূর্ণতা পায় ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে। বিদেশের মাটিতে একখণ্ড বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টায় মুগ্ধ হন উপস্থিত বিদেশি অতিথিরাও। আর এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।